নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সাত দফা দাবি নিয়ে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু চাকরিহারাদের। কোনো পরীক্ষা নয়, সরকারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে দিতে হবে চাকরি, দাবি চাকরিহারাদের। পাকিস্তানের মতো দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা কি আদৌ নিরাপদ? শ্রীনগরে দাঁড়িয়ে এই প্রশ্নই তুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সিন্ধু জল চুক্তি নিয়ে পুনর্বিবেচনা রাজ্যে পাকিস্তানের। জল চুক্তি স্থগিতে পাকিস্তানের অভ্যন্তরে জলের সংকট। ভারত কি সাড়া দেবে পাকিস্তানের অনুরোধে? অনলাইন শপিং অ্যাপে বিক্রি হচ্ছে পাকিস্তানের পতাকা। অভিযোগ পেয়ে পদক্ষেপ ক্রেতা সুরক্ষা মন্ত্রকের। ভারতের সমস্ত পাকিস্তানি সামগ্রী বন্ধের নির্দেশিকা। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বাল্লা। কলকাতা তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে পদ্ম শিবিরে বড়সড় ভাঙন। জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বাল্লা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী অরূপ বিশ্বাস। গত লোকসভা নির্বাচনে দলের তরফে টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। তখন থেকেই শুরু হয়েছিল দল বদলের সম্ভাবনা। প্রয়াত নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা। বয়স হয়েছিল তার ৬৬ বছর। গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর তাকে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন নদিয়া তেহট্টের এই তৃণমূল বিধায়ক। তার মৃত্যুতে নদিয়া জেলার রাজনীতিতে তো বটেই, রাজ্য রাজনীতিতেও নেমে এসেছে শোকের ছায়া। একটা সময় নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল এই তৃণমূল বিধায়কের। চাকরি দেবার নাম করে টাকা তোলার অভিযোগ সামনে আসে। তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। বৃহস্পতিবার বেলা ১২টায় বিকাশ ভবনের সামনে দেখা গেল উত্তপ্ত পরিস্থিতি। মেন গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লেন চাকরিহারাদের একাংশ। আর তারপরই পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন যোগ্য চাকরিহারারা। এরই মাঝে বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে তখনই চাকরিহারাদের কয়েকজন তার দিকে ধেয়ে যান। এমনকি গাড়ির সামনে কেউ কেউ শুয়েও পড়ে। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং চাকরি দিয়ে টাকা পাওয়া অযোগ্যদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবনে ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল সল্টলেক বিকাশ ভবনের সামনে। বৃহস্পতিবার বিকাশ ভবনে অভিযানের নামে যোগ্য চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করে। গত ৯ দিন ধরে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছেন এসএসসি ২০১৬ সালে প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার আচমকা তাদের অভিযানের জেরে অপ্রস্তুত হয়ে পড়ে পুলিশও। দ্রুত পুলিশের তরফে বিকাশ ভবনের সামনে ব্যারিকেড তৈরি করা হয়। লোহার প্রধান ফটক লাগিয়ে দেওয়া হয়। বাইরে তখন হাজার হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা, চোরেদের বিচার চাই, আমাদের চাকরি ফেরত চাই। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, পুলিশের সঙ্গে বচসা থেকে তর্কাতর্কি শুরু হয়। এরপরই বিকাশ ভবনের লোহার গেটের সামনে থেকে ব্যারিকেড ভেঙে ফেলে তারা। গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের অভিযান ঘিরে বিকাশ ভবনের সামনের ভিতরে থাকা কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আনা হয় আরও বিশাল পুলিশ বাহিনী। ৩০ মিনিট পর কিছুটা নিয়ন্ত্রণে পরিস্থিতি আসে। বেলার দিকে সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে বাইরের পুলিশ তাকে বাধা দেয়। তখনই চাকরিহারাদের কয়েকজন তার দিকে ধেয়ে যান। তাকে ধাক্কাও মারা হয় বলে অভিযোগ। সব্যসাচীর গাড়ির সামনে শুয়ে পড়েন কেউ কেউ। স্লোগান ওঠে, চোর চোর বলে। ভাই আমি কি করব, আমার তো হাতে নয়, এটা কোর্ট দেখছে। আমি আমার নিজের কাজে এসেছিলাম বাবা, আমি জানি না কিছু। দেখুন, ওরা একটা আবেগে করছে, ওদের আবেগ নিশ্চয়ই আমরা রাজ্য সরকারও দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রীও ওটা রিভিউ পিটিশন করেছেন। আমি আশা করব ওদের আবেগকে আমরা যথাযথ সম্মান দিয়ে এটাকে করতে। কিন্তু কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই।
মহামান্য আদালত যেটা বলেছে আমরা সেটাই করছি। সেটা ওরা ভাবছে কাকে বললে হবে, সেই জন্য ওরা জানেও না। সেটা ওরা জানে কাকে বলছে, কাকে দিয়েছে। আমি তো বলতে পারবো না, আমি তো আমার নিজের কাজে এসেছিলাম। এসএসসি চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মাসিক ভাতা বিলির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে অনুমোদনও পাশ হয়। আমরা বলেছিলাম যে বিশেষ করে গ্রুপ সি, গ্রুপ ডি যারা মাইনে পাচ্ছে না, তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে, এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে, সাবজুডিস আছে, আমরা রিভিউ করেছি, অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে। যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব, কিন্তু ততদিন এই সংসারগুলো কি করে চলবে। তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে, যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। রাজ্যের এই সিদ্ধান্ত সামনে আসার পরই বৃহস্পতিবার বিকাশ ভবনের অভিযানে নামার সিদ্ধান্ত নেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। তাদের একাংশের অভিযোগ, রাজ্য যোগ্য তালিকা প্রকাশের পরিবর্তে অযোগ্যদের আড়াল করতে চাইছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় 26,000 মানুষ কর্মহারা। এদের মধ্যে শিক্ষকদের 31 ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চাকরিহারা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের দাবি, অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তা না হওয়া পর্যন্ত এই ঘেরাও আন্দোলন আরও তীব্র করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। সিন্ধু জল চুক্তি নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানানো পাকিস্তান। পাকিস্তানের জল সম্পদ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, জল চুক্তিটি স্থগিত করলে পাকিস্তানের অভ্যন্তরে জলের সংকট তৈরি হবে। ভারত কি সাড়া দেবে পাকিস্তানের অনুরোধে? সিন্ধু জল চুক্তি নিয়ে পুনর্বিবেচনার আর্জি পাকিস্তানের। জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ভারতকে একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের জল সম্পদ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সিন্ধু জল চুক্তির অধীনে তার ভূখণ্ডে নদীর জল যাতে পুনরায় চালু করা হয়। বিদেশ মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, যে চুক্তিটি স্থগিত করলে পাকিস্তানের অভ্যন্তরে জলের সংকট তৈরি হবে। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন নিরীহ মানুষ। যে হামলার পিছনে মদত রয়েছে পাকিস্তানের। তারপরে ভারতের তরফে বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। 1960 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে পাকিস্তানের চুক্তি হয় সিন্ধু জল বন্টন নিয়ে, যেখানে সিন্ধুর মোট জলের প্রায় 20% পায় ভারত আর বাকি 80% পেত পাকিস্তান। কিন্তু এই হামলার ঘটনার পর ভারত সরে দাঁড়ায় চুক্তি থেকে। ভারত জাতীয় নিরাপত্তার অধিকারকে কাজে লাগিয়ে এই চুক্তি স্থগিত রেখেছে। এমনকি বিশ্ব ব্যাংকের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে ভারতের সিদ্ধান্তই বহাল থাকবে। তারপর থেকে যেন আরও চাপে পড়েছে পাকিস্তান, কারণ এই সিন্ধুর জল যদি সম্পূর্ণই বন্ধ হয়ে যায় তাহলে শত্রু দেশের জলের অবস্থা হবে শোচনীয়। যদিও অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম ভাষণে সরকারের আপোষহীন অবস্থানের উপর জোর দিয়েছেন। তিনি এও বলেছিলেন যে জল ও রক্ত একসাথে বইতে পারে না, সন্ত্রাস ও আলোচনা একই সাথে হতে পারে না। তবে নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, ইসলামাবাদের সাথে আলোচনা এখন কেবল একটি এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে চলতি সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জলসম্পদ মন্ত্রী CR পাটেল, বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ স্থগিত করেছে বটে ভারত, কিন্তু যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছে তাতে ভারতের তরফে নেওয়া সিদ্ধান্তই কি বহাল থাকবে নাকি পাকিস্তানের অনুরোধে সাড়া দেবে ভারত, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে অপারেশন সিন্দুর সফল করেছে মাত্র 23 মিনিটে। বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানালো কিভাবে এসেছে সেই সাফল্য।
প্রতিরক্ষা ব্যবস্থাকে কোথাও পাশ কাটিয়ে কোথাও আবার অকেজো করে দিয়ে হামলা চালিয়েছে ভারত। ধ্বংস করা হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। সম্পূর্ণ অভিযানে ভারতের কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন সিন্দুরে পেঁচোরা, OSAAK এবং LLAD বন্দুকের মতন যুদ্ধ প্রমাণিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এছাড়া ব্যবহৃত হয়েছে আকাশ ক্ষেপণাস্ত্র। আকাশ একটি স্বল্প দৈর্ঘ্যের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, যা সংবেদনশীল এলাকাগুলিকে আকাশপথে হামলার হাত থেকে রক্ষা করে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থলবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনার সম্মিলিত সম্পদের মাধ্যমে গঠিত, যা দেশের আকাশে অভেদ্য দেওয়াল তৈরি করে দিয়েছিল। পাকিস্তানের ফলে পিছু হটতে বাধ্য হয়েছে। ভারতের হামলার নিশানায় ছিল পাকিস্তানের নূর খান এবং রোইমিয়ার খান বায়ুসেনা ঘাঁটি। এই ঘাঁটিগুলিতে হামলার জন্য লয়টারিং মিউনিশন ব্যবহার করা হয়েছে। লয়টারিং মিউনিশন এক ধরনের আত্মঘাতী ড্রোন, যা নির্দিষ্ট এলাকায় পৌঁছে আকাশে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ায় এবং হামলার ওপর উপযুক্ত জায়গা চিহ্নিত করে। তারপর এই ড্রোন থেকে হামলা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী কোনো হামলাতেই ভারতের সম্পত্তি ধ্বংস হয়নি। আমাদের প্রযুক্তি, পরিকল্পনা এবং নজরদারির কার্যকারিতা এর থেকেই প্রমাণিত হয়। ভারতের বায়ুসেনা চীনের দেওয়া পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা পাশ কাটিয়েছে এবং অকেজো করে দিয়েছে। সমগ্র মিশন 23 মিনিটে সম্পন্ন হয়েছে। ভারতের প্রযুক্তিগত উৎকর্ষ এর থেকে প্রমাণিত হয়। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তানের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তাও প্রমাণসহ তুলে ধরেছে প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তানের হামলার চেষ্টার পর ভারতের মাটি থেকে উদ্ধার করা হয়েছে চীনে তৈরি PL-15 মিসাইলের টুকরো, তুরস্কের UAV ইহা এবং একাধিক রকেট, কোয়াডকপ্টার ও ড্রোনের ধ্বংসাবশেষ। এগুলি পাকিস্তান থেকে ছোড়া হয়েছে বলে প্রমাণ মিলেছে। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের দিক থেকে প্রত্যাঘাত আসবে আগেই আন্দাজ করেছিল ভারতীয় সেনা। সেই অনুযায়ী বন্দোবস্ত করে রাখা হয়েছিল। ভারতের সীমান্তে তৈরি ছিল কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম, শোল্ডার ফায়ার্ড অস্ত্র, লিগ্যাসি এয়ার ডিফেন্স অস্ত্র এবং মডার্ন এয়ার ডিফেন্স অস্ত্র। বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সমস্যায় পড়ে পাকিস্তান। অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী পরিস্থিতিতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ভূমিকাও গুরুত্বপূর্ণ উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। বলা হয়েছে, ইসরো 10টি কৃত্রিম উপগ্রহ অনবরত কাজ করেছে। তাদের ছাড়া সমুদ্র বা ভারতের বিস্তীর্ণ উত্তরভাগে নজরদারি সম্ভব ছিল না। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের পর বৃহস্পতিবার সকালে প্রথমবার জম্মু ও কাশ্মীরে পা রেখেছেন রাজনাথ সিং। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সেনাবাহিনীর প্রস্তুতিও খতিয়ে দেখেন তিনি। পাকিস্তানের মতো দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা কি আদৌ নিরাপদ? এই শ্রীনগরে দাঁড়িয়েই এই প্রশ্নই তুললেন প্রতিরক্ষা মন্ত্রী। তার মতে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির উচিত পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডারের দিকে কড়া নজর রাখা। आज श्रीनगर की धरती से मैं पूरी दुनिया के सामने यह सवाल उठाना चाहता हूं कि क्या ऐसे गैर जिम्मेदार और रोग नेशन के हाथों में परमाणु हथियार सुरक्षित हैं? मैं दुनिया के सामने यह सवाल खड़ा करना चाहता हूं। मैं मानता हूं कि पाकिस्तान के एटमी हथियारों को IAEA इंटरनेशनल एटॉमिक एनर्जी एजेंसी की निगरानी में लिया जाना चाहिए। मैं ये कहना चाहूंगा और साफ तौर पर कहना चाहूंगा, साथियों, हमारी सेनाओं हमारी सीमाओं पर अपनी मातृभूमि की रक्षा के लिए जिस तरह से आप सभी बिना रुके, बिना थके दिन रात लगे रहते हैं, वह अपने आप में अद्भुत है और अद्वितीय भी है। आपकी यही बातें हम सब भारतीयों के लिए मार्गदर्शक का कार्य करती हैं। জম্মু কাশ্মীরে গুলির লড়াই আগেও চলেছে। এবার উত্তর পূর্ব নতুন করে উত্তপ্ত হলো। ভারত মায়ানমার সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয়েছে ভারতীয় সেনাদের। তাতে 10 সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, মণিপুরের চান্দেল জেলায় খেনজয় এলাকায় নিউ সমতাল গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর এসেছে, আর তার জন্যই তল্লাশি অভিযান শুরু হয়। এই অভিযানের সময় সেনার উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাবও দেওয়া হয়, তাতেই 10 জঙ্গি খতম হয়েছে। তবে সেনা স্পষ্ট বলেছে, এই অভিযান এখনো শেষ হয়নি, কারণ আরও একাধিক জঙ্গি এই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই সন্দেহ তাদের। অনলাইন শপিং অ্যাপে বিক্রি হচ্ছে পাকিস্তানের পতাকা। অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ ক্রেতা সুরক্ষা মন্ত্রকের। ভারতের সমস্ত পাকিস্তানি সামগ্রী বন্ধের নির্দেশিকা জারি।
ভারতে ধর্ম পরিচয় বেছে বেছে মারা হয়েছে ২৬ জন নিরীহ মানুষকে। তার পাল্টা আক্রমণ ভারতের তরফে অপারেশন সিন্দুর। পাকিস্তানের মতো শত্রু দেশের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে ফুঁসছেন ভারতবাসীর প্রায় সকলেই। তবে হুঁশ নেই যেন ই কমার্স সংস্থাগুলির। স্রেফ মুনাফা লাভের আশায় এখনো অনলাইনে বিক্রির অভিযোগ উঠছে পাকিস্তানের পতাকা। আর অভিযোগ পাওয়া মাত্রই নড়ে চড়ে বসল ক্রেতা সুরক্ষা মন্ত্রক। অ্যামাজন, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কোম্পানি, দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো একাধিক ই কমার্স সংস্থাগুলিকে নোটিশ পাঠানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পতাকা বিক্রি বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার এক্স হ্যান্ডেলে ই কমার্স সাইটগুলির বিরুদ্ধে এক হাত নিয়েছেন। তিনি জানান, যে সমস্ত ই কমার্স সংস্থাগুলিতে পাকিস্তানের পতাকা বিক্রির খবর এসেছে সেই সমস্ত ই কমার্স সংস্থাকে নোটিশ পাঠিয়েছি। ওই সংস্থাগুলির কাজ ভাবাবেগে আঘাত লাগার মতো। এসব অসংবেদনশীলতা সহ্য করা সম্ভব নয়, তাই অবিলম্বে দেশ বিরোধী ওই জিনিসপত্র বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া ভারতের সমস্ত অনলাইন ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা করার কথাও মনে করিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অল ইন্ডিয়া ট্রেডার্সের প্রথমে বিষয়টি নজরে আসে। গত মঙ্গলবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দেন। ওই চিঠিতে একাধিক অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে পাকিস্তানি পতাকা সহ শত্রু দেশের নানা সামগ্রী বিক্রি হচ্ছে বলে জানানো হয়। তারপরই একাধিক শপিং সাইটকে নোটিশ পাঠানো হয়। সমস্ত পাকিস্তানি সামগ্রী বন্ধের নির্দেশিকা জারি হয়। হাই নিউজ নেট। নিজের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় শীতলকুচির কৃষক উকিল বর্মনকে। নানা টালবাহানার পর অবশেষে বুধবার রাতে তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি। অবশেষে বাড়ি ফিরলেন কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন। গত মাসে কাঁটাতারের ওপারে চাষ করার সময় তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশের কিছু দুষ্কৃতীরা। তারপর তাদের হাত থেকে বিজেপি উকিল বর্মনকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখে। নানা টানাপোড়েনের পর বুধবার তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি। এরপর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তার শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তবে ভবিষ্যতে সেখানে আর চাষ করতে চান না তিনি। সরকার যেন ন্যায্য দামে ওই জমি কিনে নেন, দাবি পরিবারের। ঘটনার সূত্রপাত গত 16 এপ্রিল। ওই দিন ভারত বাংলাদেশের শীতলকুচি সীমান্তে বাংলাদেশি এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। এই ঘটনার কিছুক্ষণ পর কাঁটাতারের ওপারে চাষের কাজ করতে যান কোচবিহারের কৃষক উকিল বর্মন এবং তার স্ত্রী। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায়। তা জানাজানি হতে বিষয়টি নজরে আসে বিএসএফ এর। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজেপির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় বিএসএফ এর। তা সত্ত্বেও উকিল বর্মনকে বাংলায় ফেরানো সম্ভব হয়নি। হাজারো টানাপোড়েনের পর অবশেষে বুধবার রাতে তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজেপি। জানা গিয়েছে বর্তমানে তিনি সুস্থই রয়েছেন। পাশাপাশি বুধবারই পাকিস্তানে বন্দী ভারতীয় বিএসএফ জওয়ানেরও মুক্তি হয়েছে। তাতে স্বাভাবিকভাবেই খুশি প্রত্যেক ভারতবাসী। হাই নিউজ নেটওয়ার্ক। পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান ডোনাল্ড ট্রাম্প। কাতারের লুসাইল প্রাসাদে নৈশ ভোজের সভা থেকে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, আমরা ইরানের উন্নতি এবং সাফল্য দেখতে চাই, তবে ভয়াবহভাবে নয়, শান্তিপূর্ণভাবে। পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের উন্নতি এবং সাফল্য দেখতে চাই, তবে ভয়াবহভাবে নয়, শান্তিপূর্ণভাবে। ইরান প্রসঙ্গে তার বক্তব্য, ওরা বারবার যুদ্ধে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। আমরা আর তা হতে দেব না। বুধবার কাতারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি আমেরিকার সঙ্গে সেদেশের ক্রমবর্ধমান বন্ধুত্বের কথাও তুলে ধরেন তিনি। বুধবার ট্রাম্প বলেন, উপসাগরীয় অঞ্চল কাতারে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে। আমির আল থানির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, কাতারের প্রকৌশল সহ অন্যান্য উন্নয়নের জন্য এদেশ গর্বিত তার নেতাকে নিয়ে। গাজায় হামাসের হাত থেকে পণ্যবন্দী আমেরিকান নাগরিকদের উদ্ধারে কাতারের ভূমিকার জন্য বিশেষ ধন্যবাদ জানান ট্রাম্প। এডান আলেকজান্ডারের মুক্তির জন্য কাতারের ভূমিকায় তিনি আশাবাদী। বাকি আমেরিকান পণবন্দীদের মুক্তি নিয়েও আশাবাদী তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে আমেরিকা এবং কাতারের বন্ধুত্ব সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। প্রসঙ্গত, ট্রাম্পের এবারের পশ্চিম এশিয়া সফরের লক্ষ্য $1 লক্ষ কোটি বিনিয়োগ নিশ্চিত করা। বুধবার সৌদি আরবে গিয়ে $60,000 কোটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করে ফেলেছিলেন ট্রাম্প। চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে $14,200 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনবে সৌদি। তবে কাতার থেকে কত বিনিয়োগ তিনি টানতে পারলেন তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে প্রতিরক্ষা, কাতার এয়ারওয়েজের জন্য প্রায় 100টি বিমান কেনা সহ বেশ কয়েকটি চুক্তি দুই দেশের মধ্যে হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে $200 বিলিয়ন বেশি মূল্যের 160টির বেশি বিমান কিনবে কাতার। কেনা হবে ড্রোনও।
যদিও হোয়াইট হাউসের তথ্য উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে $96 বিলিয়ন মূল্যের 210টি বিমান কিনবে কাতার। অন্যদিকে নৈশভোজের শেষে ট্রাম্প ও তামিম বিন হালাদ থানি 2026 ফুটবল বিশ্বকাপের স্মারকে স্বাক্ষর করেন। প্রসঙ্গত 2026 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো, কানাডা। এর আগে 2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। ট্রাম্প ওই আয়োজন প্রসঙ্গে কাতারের ভূয়সী প্রশংসা করেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ভারত। কোনো তদন্ত ছাড়াই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে ভারতের বিদেশ দপ্তর থেকে। উত্তরে বাংলাদেশের তদারকি সরকারের মুখপাত্র বলেছেন, এসব তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। গত আগস্ট মাসের আন্দোলনকারীদের এবং সাক্ষীদের রক্ষা করতেই নাকি তাদের এই পদক্ষেপ। বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কাজকর্ম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে এটি যথাযথ নিয়ম না মেনে করা হয়েছে এবং এতে গণতন্ত্রের ক্ষতি হচ্ছে। জবাবে বাংলাদেশ বলেছে এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার জন্য নেওয়া হয়েছে এবং নির্বাচন দেশের অভ্যন্তরীণ ব্যাপার। গত 10 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায় সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সব কাজ এমনকি অনলাইনে সক্রিয়তাও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থাকবে যতদিন না দলটির ও তাদের নেতাদের বিরুদ্ধে বিচার শেষ হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, তারা গত বছর সরকার বিরোধী আন্দোলনে সহিংসতা চালিয়েছে। ওই সময় অনেক মানুষ নিহত হয়। তখন থেকেই অনেক মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায়। ভারত এই বিষয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিয়ে বলেছে আইনি প্রক্রিয়া ছাড়া রাজনৈতিক দল নিষিদ্ধ করা উদ্বেগজনক। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার মুখপাত্র শফিকুল আলম বলেন, দেশের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে এবং সাক্ষীদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞা দরকার ছিল। তিনি বলেন, আওয়ামী লীগ 15 বছরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে এবং নকল নির্বাচন করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন নতুন করে রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। নির্বাচন আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, অন্যরা এতে হস্তক্ষেপ না করলেই ভালো। এর আগে শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল। ভারত তাকে সন্ত্রাস বিরোধী কাজে সহায়ক হিসেবে দেখত। কিন্তু গত বছর অগাস্টে শেখ হাসিনা ক্ষমতা হারান এবং এক সামরিক বিমানে ভারতে চলে আসেন। তিনি এখনো ভারতে আছেন, যদিও বাংলাদেশের সরকার তার দেশে ফিরে আসার দাবি করেছে। এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন করে নাড়া দিয়েছে। দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক এখন অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির উপর। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। ভ্যাপসা গরমে জেরবার বাংলার জন্য অবশেষে কিছু আসার কথা শোনালো আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাংলার উত্তর এবং দক্ষিণ দুপ্রান্তেই বৃষ্টি নামতে চলেছে, এমনটাই জানাচ্ছে আবহবিদরা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও। ভ্যাপসা গরমে জেরবার বাংলা, অবশেষে কিছুটা আসার কথা শোনালো আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাংলার উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই বৃষ্টি নামতে চলেছে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি 8 জেলায় প্রতি ঘণ্টাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিতে হাওয়া এবং বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার 16 মে উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 18 তারিখ রাজ্যের প্রতিটা জেলাতেই থাকবে বৃষ্টির সম্ভাবনা। গত 2 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরেও রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পুরুলিয়ার তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে টানা অন্তত 4 দিনের আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে তাতে আশা করা হচ্ছে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কমবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।